আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ফেসবুকে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের জন্য আসলে আপনারা জানেন, গত বুধবার রাতে আমাদের দেশে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে 32 নম্বরকে কেন্দ্র করে। তো এই বিষয়টা নিয়ে আসলে আমার ভিডিওটি করা। আমি 32 নম্বর সম্পর্কে কিছু কথা, কিছু প্রশ্ন, কিছু গল্প, কিছু ইতিহাস আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে আমার এই ভিডিওটি করা। তো বন্ধুরা, শুরুতে আসলে আমরা যদি 32 নম্বর বাড়িটির ইতিহাস সম্পর্কে জানতে যাই, তাহলে আমি যতটুকু দেখেছি, এই বাড়িটি আপনার 1956 সালে বঙ্গবন্ধু যখন শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন পুরো পাকিস্তান সরকারের, তখন তিনি এই বাড়িটি অ্যালটমেন্ট পান। তো সরকারের কাছ থেকে এই বাড়িটি তিনি বরাদ্দ পান। এরপর উনি জেলে যান। 1960 সালে তিনি জেল থেকে বের হন। বের হওয়ার পরে তিনি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে একটা লোন নিয়ে এই বাড়িটি একতলা ভবনে নির্মাণ করেন এবং 1961 সাল থেকে তিনি 1995 সাল পর্যন্ত এই বাড়িতে সপরিবারে অবস্থান করেন। তো মূলত এই বাড়ি থেকে যখন 61 থেকে 75 তিনি থাকেন, এর মধ্যে বাংলাদেশে আপনারা একটা স্বাধীন বাংলাদেশ, একটা স্বাধীন পতাকা, যে রূপরেখা, স্বাধীন বাংলাদেশের যে পরিকল্পনা, এগুলো বাস্তবায়িত হয় এই বাড়ি থেকে। এই বাড়ি থেকেই 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 1970 সাধারণ নির্বাচন এবং সর্বশেষ 1971 25 মার্চ রাতে বঙ্গবন্ধুকে যখন গ্রেপ্তার করা হয়, তো ওই পর্যন্ত এই বাড়িতে তিনি অবস্থান করেন এবং এই বাড়ি থেকেই তিনি স্বাধীনতার ঘোষণা দেন। এটা একটা ঐতিহ্য। তো পরবর্তীতে যেটা দেখা যায়, আপনার 1975 সালের 15 আগস্টের পরে এই বাড়িটি তৎকালীন সময়ে সামরিক বাহিনী এই বাড়িটি আবার দখলে নেয়, নিয়ন্ত্রণে নেয়। এই বাড়িতে মূলত শেখ পরিবারের এবং ওয়াজিদ পরিবারের সবার প্রবেশ নিষিদ্ধ ছিল। তো আপনারা জানেন, 1975 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরে ওই সময় ভাগ্যক্রমে ওনার 2 মেয়ে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা, এরা দেশের বাইরে থাকার কারণে বেঁচে যান। তো পরবর্তীতে যখন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা 1981 সালে দেশে আসে, তখনও তাকে এই বাড়িতে ঢুকতে দেওয়া হয় না। এদিকে হাউস বিল্ডিং ফাইন্যান্স থেকে যে লোন নেওয়া থাকে বঙ্গবন্ধুর, সেটাও বাড়তে থাকে। একটা পর্যায়ে বাড়ি নিলামে ওঠে। সে নিলামের টাকা পরিশোধ করে এই বাড়িটির মালিকানা বুঝে নেন তৎকালীন সময় শেখ হাসিনা। এবং এই বাড়িটি 1994 সালে তিনি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে হস্তান্তর করেন, এটা জাদুঘর করার জন্য। সর্বশেষ তখন থেকে আজ অবধি এটা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের তত্ত্বাবধানেই পরিচালিত হচ্ছিল এবং এটার নাম দেওয়া ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর। তো এটাই ছিল হচ্ছে এই বাড়ির ইতিহাস। লক্ষ্য করবেন, আমরা এই বাড়ির যদি ইতিহাস ঐতিহ্য চিন্তা করি, তাহলে এর তাৎপর্য অনেক। এবং এই বাড়িতে 1971 সালে মুক্তিযুদ্ধে একবার ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর এই 2024-এ এসে
সর্বপ্রথম 5ই আগস্ট আগুন দেওয়া হলো, যার চূড়ান্ত পরিণতি আমরা দেখতে পেলাম 5 ফেব্রুয়ারি। আসলে আমার কাছে, অনেকের কাছে যারা এই কাজটি করেছেন, যারা এই বাড়িটি বুলডোজার দিয়ে ধ্বংস করেছেন, তাদের কাছে বাড়িটি নিছক ওটা বঙ্গবন্ধুর বাড়ি কিংবা শেখ হাসিনার বাড়ি, তারা হয়তো এই যুক্তিতে বাড়িটি ভেঙেছেন। কিন্তু আমার কাছে এই বাড়িটি কখনোই বঙ্গবন্ধুর বাড়ি মনে হয়নি কিংবা শেখ হাসিনার বাড়ি মনে হয়নি। কারণ আপনি যখন বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের ইতিহাস লিখতে যাবেন, মুক্তিযুদ্ধ ইতিহাস, 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 7ই মার্চের রেসকোর্সের সেই ভাষণ, এরপরে হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ, এই বাড়িটি বারবার চলে আসবে। তো তার মানে আপনি কি করছেন? আপনি মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নকে ধ্বংস করছেন। আমার কাছে এই বাড়িটি নিছক, যেমন আপনি যদি চিন্তা করেন রায়ের বাজারে বুদ্ধিজীবী কবরস্থান, তারপর স্বাধীন বাংলাদেশে প্রথম সরকার প্রতিষ্ঠা হয় যখন মুজিবনগর, ঐতিহাসিক মুজিবনগর মেহেরপুর জেলায়, এরপরে আপনার যে গণকবর মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন হিসেবে থাকে, ঠিক তেমনি এটি একটি মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতিচিহ্ন। এখন এটাকে আপনি কিভাবে ধ্বংস করবেন? এটা তো মাত্র একটা দালান। এটার জন্য আমরা দেখলাম একটা বক্তব্যকে কেন্দ্র করে যে ইন্ডিয়া থেকে শেখ হাসিনা একটা বক্তব্য দিবেন ছাত্র সমাজের উদ্দেশ্যে। এই বক্তব্যকে কেন্দ্র করে আমরা দেখলাম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঘোষণা আসলো মুজিববাদের তীর্থভূমিকে কবর দেওয়া হবে। মুজিববাদ এটা তো কোনো ব্যক্তি বস্তু না, এটা একটা আদর্শ। আদর্শ বাঙালি, বাংলাদেশের জনগণ এটা মানবে কি মানবে না, এটাও তাদের স্বাধীনতা। আপনি কিভাবে এটা কবর দিবেন? এটা আপনি কিভাবে কবর দিতে পারবেন? এটা কি সম্ভব? আপনি মুজিববাদ বলেন, জিয়াবাদ বলেন, এগুলো একটা আদর্শ, চিন্তা চেতনা, বিশ্বাস। মানুষের বিশ্বাস তো ধ্বংস করা যাবে না। এরপরে হচ্ছে এই বাড়িটিকে যে বক্তব্যটা কেন্দ্র করে করা হলো, আমরা দেখলাম কি বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী তিনি বলছেন, অনেক কিছুই বলেছেন তার বক্তব্যে, কিন্তু মূল বিষয়টা ছিল হচ্ছে কোমলমতি যারা ছাত্রছাত্রী ভাই ও বোনেরা ছিলেন তাদের উদ্দেশ্যে, যে তোমরা ছোট, তোমরা কিছু ওইভাবে বুঝো নাই, তোমাদেরকে বিভ্রান্ত করে এখানে নিয়ে গিয়েছে, এটা একটা মেসেজ। তো তোমাদের উপরে আমার কোনো রাগ অভিমান নেই। তো ক্ষমা, এখানে ছিল ক্ষমা। আর একটা ছিল কি উপদেশ, পরামর্শ, সেটা হচ্ছে তোমরা শিক্ষকদেরকে সম্মান করবে, বাবা মাকে সম্মান করবে, ঠিকমতো পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে, দেশপ্রেমিক হবে, সঠিক ইতিহাস জানবে। এবং তার এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যারা বাংলাদেশে প্রকৃত মেধাবী, যারা আসলে মানুষ হতে চায়, বাবা মাকে সম্মান করতে চায়, শিক্ষকদের সম্মান করতে চায়, দেশপ্রেমে যাদের, বাংলাদেশটাকে যারা বিশ্বাস করে এবং বাংলাদেশকে ভালোবাসতে চায়, তাদের জন্য এই বক্তব্যটা পজিটিভ। কিন্তু আমরা কি দেখলাম? তার বক্তব্য শুরুর আগে ধ্বংসযজ্ঞ শুরু হয়ে গেছে 32 নম্বরে। এবং ধ্বংসযজ্ঞ কারা করছে? ওইখানে আপনারা দেখতে পাবেন স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগানটা নিয়েও আমার আপত্তি নেই, কিন্তু স্লোগানটা আসলে ওইখানে কেন? তারপর হচ্ছে ওইখানে আমরা দেখলাম হিজবুত তাহরীর পতাকা উত্তোলন হচ্ছে 32 নম্বর বাড়ির দোতলা না 3তলা উপর থেকে। কেউ বলছে ভালো করে উড়াইতে, ঘুরিয়ে দেখাইতে। হিজবুত তাহরীর তো বাংলাদেশে নিষিদ্ধ, তাদের পতাকা ওখানে উঠল। আমার দেশের প্রতিজ্ঞাবদ্ধ
সেনাবাহিনী, পুলিশ, সরকার কিচ্ছু বলল না, নির্বিকার। আমরা দেখলাম প্রচুর পরিমাণে পাকিস্তানি, বিহারি, যারা এই মোহাম্মদপুর এরিয়াতে অনেকেই থাকেন, এদের মধ্যে অনেকেই এখানে এসেছেন সেই পুরনো রাগ অভিমান করতে। তো এরপরে আমরা কি দেখলাম, যে আক্রমণ হচ্ছে 32 নম্বরে, উল্লাস হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী থেকে বিবৃতি হচ্ছে, যেখানে নাকি পুরো পাকিস্তান ভাঙ্গার চক্রান্ত করেছিল বঙ্গবন্ধু। তা আপনারা দেখেছেন, সরকার থেকে এটা প্রতিক্রিয়া জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীকে দোষ দেওয়া হয়েছে। তো সেটা গতানুগতিক বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, সেটা হবে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু পাকিস্তান আর্মিতে তাদের পেজে যে পোস্টটি করা হয়েছে যে এটা একটা চক্রান্ত ছিল বাংলাদেশ করার, পুরো পাকিস্তানকে ভেঙে। তো বাংলাদেশের যে সরকার, বাংলাদেশে যারা দায়িত্বপ্রাপ্ত, তারা কি এটা প্রতিবাদ করেছে? তারা তো বাংলাদেশের সরকার, তারা তো পুরো পাকিস্তানের সরকার না। তারা বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধের পরে এদেশে যে সংবিধান, সেই সংবিধান সম্মতভাবে তারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তারা ভারতের হাইকমিশনকে ডেকেছেন, প্রতিবাদ জানিয়েছেন যেন বক্তব্য না দেয়। কিন্তু তারা কি পাকিস্তানের হাইকমিশনকে ডেকেছেন, একবার প্রতিক্রিয়া জানিয়েছেন? কারণ আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের সাধারণ জনগণ, আমাদের কাছে তো এটা চক্রান্ত না, এটা হচ্ছে আমাদের গৌরব, ঐতিহ্য। একটা স্বাধীন দেশ, একটা স্বাধীন মানচিত্র, একটা স্বাধীন পতাকা, এটা আমাদের অহংকার। 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা এটা। সেটাকে কটাক্ষ করা, এটার কি কোনো প্রতিবাদ করেছে বাংলাদেশ সরকার? করেনি। এরপর আমরা কি দেখলাম, এই 32 নম্বরকে কেন্দ্র করে সারা বাংলাদেশে একটা ধ্বংসলীলা চলছে। সাধারণ জনগণ, সে অপরাধী হোক আর ভালো মানুষ হোক, তার জানমালের নিরাপত্তা বিধানের দায়িত্ব হচ্ছে সরকার, যতক্ষণ পর্যন্ত তিনি কোর্ট, আইন আদালতে দোষী সাব্যস্ত না হন। আর যদি দোষী সাব্যস্ত হন, তিনি জেলে থাকবেন। কিন্তু কাউকে পিটিয়ে মারা, হত্যা করা, কারো বাড়িঘর লুটপাট করা, ডাকাতি করা, পুড়িয়ে দেওয়া, এটা তো বাংলাদেশের আইনে নেই। তো সেটা কেন আপনারা হতে দিলেন না? আপনারা যদি ন্যূনতম বাধাটুকু দিতেন, আমরা যদি দেখতাম যে না, আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করেছে, পারেনি, তাহলে আমরা নিজেকে বুঝ দিতে পারতাম। কিন্তু সেটা তো হয়নি এদেশে। তো এই 32 নাম্বার, আজকে সব রাগ অভিমান এই 32 নাম্বারের উপরে। অনেকে দেখলাম, কিছু বিএনপির আমার ভাইয়েরা, এরা দেখলাম যে 32 নম্বর বাড়িকে এরা খালেদা জিয়ার বাড়িকে উচ্ছেদের সাথে তুলনা করছে। আমি তাদেরকে সম্মানের সাথে বলতে চাই, আপনারা আপনাদের দলের সঠিক ইতিহাস জানুন। কারণ আপনাদের নেতা জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় একটা সামরিক কুর মাধ্যমে, এর সুবিধাভোগী ছিল হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদ। এবং এরশাদ তার এই দায় মুক্তির জন্য, জাতিকে বিভ্রান্ত করার জন্য বেগম জিয়ার বাড়িটি তাকে লিখে দেওয়া হয়। আরেকটা বিষয় হয়, পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান, সাবেক রাষ্ট্রপ্রধান কিংবা গণতান্ত্রিক যে রাজনৈতিক দল প্রধান, এরা ক্যান্টনমেন্টের মধ্যে থাকে না। তারপরও আমি হয়তো আপনাদের কষ্ট থাকতে পারে, আবেগ অনুভূতি থাকতে পারে, এবং আমার কাছেও বিষয়টা, বেগম জিয়ার বাড়ি উচ্ছেদের বিষয়টা আমি নিজেও সমর্থন করি না। ওই সময় আমি এটা করিনি, না করলেও পারত। তো তারপরও যদি এটা হয়েই থাকে, তাহলে আপনারা
সেখানে শেখ হাসিনা যেখানে বসবাস করতেন, সুধা সদন, সেটাকে একবার জ্বালিয়েছেন, পুড়িয়েছেন, কিংবা ওটাকে আপনারা উচ্ছেদ করতে পারতেন। আর একটা বিষয় পার্থক্য, বেগম জিয়াকে উচ্ছেদের পিছনে আইনি প্রক্রিয়া ছিল। এখানে কি কোনো আইনি প্রক্রিয়া ছিল? ছিল না। তো আপনারা সুধা সদন আপনারা ভাঙতেন, কিন্তু ৩২ নম্বর কেন? এটা তো শেখ হাসিনা এখানে কখনো থাকেনি। এমনকি বঙ্গবন্ধু যখন ৬১ সালে এই বাসায় থাকে, শেখ হাসিনা তখন মহাখালীতে তার স্বামীর সঙ্গে থাকতো ভাড়া বাসায়। তো এই বাড়ির উপরে এত রাগ, ক্ষোভ, অভিমান কেন? কারণ একটাই, ৩২ নম্বর হচ্ছে একটা স্বাধীন দেশ, একটা স্বাধীন মানচিত্র, একটা স্বাধীন পতাকার সূতিকা ঘর, আতুর ঘর বলা হয় এটাকে। এই ৩২ নম্বর বাংলাদেশের ইতিহাসে লেখা। আপনি চাইলেও এটা ধ্বংস করতে পারবেন না। একটা দালান, এই অবিকল দালান যদি কোনোদিন ইতিহাস ফিরে আসে, আবার করা যাবে। কিন্তু আপনারা যারা এই কলঙ্কজনক ইতিহাস রচনা করলেন, সারা বিশ্বব্যাপী যে তাণ্ডব লীলা আপনারা দেখালেন, এটার থেকে কি বাংলাদেশে কোনো বিনিয়োগ আসবে? বাংলাদেশের ভাবমূর্তি কি উজ্জ্বল হবে? হবে না। আপনারা দেশের ক্ষতি করলেন, দেশের ইতিহাসকে কলঙ্কিত করলেন, আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করলেন, শুধুমাত্র পাকিস্তানকে আপনারা খুশি করলেন। বাংলাদেশের কোনো জনগণ খুশি হয়নি। বাংলাদেশে যারা রাজনীতি বোঝে না, যারা সাধারণ জনগণ, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলবে, তারা কেউ এটাকে সমর্থন করবে না। এবং ইতিহাস কখনো মুছে যায় না। ইতিহাস বলে আমি আবার আসব। এই ৩২ নম্বর ইতিহাস আবার ফিরে আসবে এবং স্বমহিমায় ফিরে আসবে। আপনি যতবার মুছে ফেলতে চান ততবার ফিরে আসবে। তো যখন ফিরে আসবে, সেই ইতিহাসে আপনার অবস্থান কি থাকবে? আপনার অবস্থানের বাইরে মানুষের চিন্তা চেতনা কি থাকবে? ইতিহাস আপনাকে কিভাবে মূল্যায়ন করবে? সেটা দেখার অপেক্ষায় রইলাম আগামী দিনের ইতিহাসে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।